বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইম্ফলে পাঁচটি হাসপাতালে টাইম মেলেনি গর্ভবতী মহিলার, অবশেষে মৃত্যুবরণ। দিল্লিতে ধর্ষণের ঘটনায় ধৃত এক ধর্ষিতা কিশোরীর অবস্থা সংকটজনক। কাশ্মীর ইস্যুতে বিশ্বমঞ্চে ভারতকে অপদস্থ করতে গিয়ে কোণঠাসা চীন, বেজিং বিরোধিতায় একাধিক দেশ। রাম মন্দির নির্মাণ কাজ শুরুর আগেই 41 কোটি টাকা অনুদান পেল ট্রাস্ট। বিএসপির 6 বিধায়ককে নিয়ে হাইকোর্টের রায়ে স্বস্তিতে অশোক গেহলট, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাকিস্তান চলে যান ওয়েসিকে তুপ, শিয়া ওয়াকফ বোর্ড প্রধান ওয়াসিম রিজভির। এবং সর্বশেষ জানিয়ে দেব বিভৎসতার 75 বছর, হিরোশিমা দিবসে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার ডাক দিলেন রাষ্ট্রপুঞ্জ প্রধান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ইম্ফলে পাঁচটি হাসপাতালে টাইম মেলেনি গর্ভবতী মহিলার, অবশেষে মৃত্যুবরণ। পাঁচটি হাসপাতাল ভর্তি করেনি, ফলে বিনা চিকিৎসায় অকালে প্রাণ হারিয়েছেন গর্ভবতী মহিলা। সম্ভবত সন্তানেরও মাতৃগর্ভে মৃত্যু হয়েছে। মৃত সন্তানের প্রসবের জন্য উন্নত চিকিৎসা পরিষেবার প্রয়োজন অনুভব করে চিকিৎসকরা ওই গর্ভবতী মহিলাকে স্থানান্তর করেন। কিন্তু অভিযোগ, ইম্ফলের 5টি নামজাদা হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করতে গররাজি হয় ওই অভাগিনীর। হৃদয় বিদারক এই ঘটনায় মণিপুরকে কলঙ্কিত করেছে বলে সচেতন মহলের বক্তব্য। প্রাপ্ত খবরে জানা গেছে, মণিপুরের ননি জেলার নোংবা মহকুমার পুইচি গ্রামের বাসিন্দা জনৈক রুশান বালাঙ্গের স্ত্রী কাচাকোনা কামেই প্রসব যন্ত্রণা নিয়ে বুধবার বেলা 2টো নাগাদ সেনাপতি হাসপাতালে ভর্তি হন। তার স্বামী জানিয়েছেন, চিকিৎসকরা প্রসূতির সমস্ত কিছু স্বাভাবিক বলে জানিয়েছিলেন, কিন্তু রাত 10:30 নাগাদ চিকিৎসকরা তাকে অন্যত্র উন্নত চিকিৎসা পরিষেবার জন্য স্থানান্তরের পরামর্শ দেন। চিকিৎসকদের বক্তব্য, প্রসবে কিছু শারীরিক সমস্যা হচ্ছে। তিনি বলেন, মাতৃগর্ভেই সন্তানের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা দ্রুত আমাদের ইম্ফল নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। রোশন বলেন, চিকিৎসকদের পরামর্শ মেনে স্ত্রীকে নিয়ে সঙ্গে সঙ্গে ইম্ফলের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু সারা রাত হাসপাতালের দরজায় দরজায় ঘুরেও স্ত্রীকে বাঁচাতে পারেননি। তিনি বলেন, 5টি হাসপাতাল আমার স্ত্রীকে ভর্তি করেনি। ভোর 4টা নাগাদ ইম্ফলের সিজা হাসপাতালের বাইরে তার স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আক্ষেপ করে বলেন, জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালও ভর্তি করেনি। এই ঘটনায় মণিপুর জুড়ে তীব্র চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অপরদিকে দিল্লিতে ধর্ষণের ঘটনায় ধৃত এক ধর্ষিতা কিশোরীর অবস্থা সংকটজনক। দিল্লির পশ্চিম বিহার এলাকায় 12 বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অপরাধে একজনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে ধরা হয়েছে। জানা গিয়েছে, অতীতে নানা ধরনের অপরাধ করার রেকর্ড রয়েছে তার নামে। ধৃত ব্যক্তির নাম কৃষ্ণ, বয়স হল 33 বছর। অতীতে তার নামে 4টি অপরাধের মামলা ছিল, তার মধ্যে একটা হত্যার। একথা জানিয়েছেন পুলিশের জয়েন্ট কমিশনার শালিনী সিং। তিনি বলেছেন, লুটপাট চালাতেই অভিযুক্ত ব্যক্তি ওই বাড়িতে ঢুকেছিল। ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার। রাজধানীর পশ্চিম বিহারের বাসিন্দা ওই নাবালিকা, বাবা মা দিদির সঙ্গে থাকত সে। তারা সকলেই একটি কাপড়ের কারখানায় কাজ করেন। বুধবার দুপুরে সে বাড়িতে একা থাকার সুযোগে দুষ্কৃতী ঢুকে পড়ে চলে লাগাতার যৌন অত্যাচার। প্রতিবেশীরা বিকেল 5:30 নাগাদ বাড়ির ব্যালকনিতে শুয়ে কিশোরীটিকে কাতরাতে দেখেন। রক্তে ভেসে যাচ্ছিল সে। তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে। পরিবারের সদস্যদের বয়ান অনুযায়ী যৌন অত্যাচারের পর তাকে খুনের চেষ্টা করা হয়েছিল। পুলিশ জানায়, একটা ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির মাথায় ও মুখে কুপানো হয়েছিল। এই অবস্থায় সঙ্গে সঙ্গে নাবালিকাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা তার অবস্থা দেখে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। তাকে প্রথমে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে এইমসে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কেজরিওয়াল। টুইটে এদিন তিনি বলেন, এই ঘটনা আমাকে পুরোপুরিভাবে নাড়িয়ে দিয়েছে। দোষীরা স্বাধীনভাবে চলাফেরা করলে সেটা সহ্য করতে পারবো না। এরপর এইমসে ওই কিশোরীকে দেখতে যান তিনি। সেখানে বলেন, ওর শারীরিক অবস্থা এখনও সংকটজনক, এখনও অচেতন। অপারেশন হয়েছে, 24 থেকে 48 ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না। এইমস সূত্রে জানা গিয়েছে, কিশোরীর অবস্থা সংকটজনক।
তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন তার দুটি অস্ত্রোপচার করা হয়েছে, একটি মাথার থলিতে এবং আরও একটি তলপেটের নিচে। একজন সিনিয়র ডাক্তার বলেছেন তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এইমসের ফরেনসিক দল ঘটনার তদন্ত করবে। প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় এবং বিজেপি সাংসদ গৌতম গম্ভীর কিশোরীর প্রতি ন্যায় বিচারের দাবি করেছেন। গৌতম গম্ভীর টুইট করে বলেছেন, 12 বছরের একটি শিশুকে নৃশংসভাবে ধর্ষণের ঘটনাটি ভয়াবহ। ওই জন্তুগুলোর মৃত্যু ছাড়া আর কিছু শাস্তি হতে পারে না। আমরা সকলে ওর জন্য প্রার্থনা করছি আর অপরাধকারীদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার জন্য দিল্লি পুলিশের কাছে অনুরোধ করছি। অপরদিকে কাশ্মীর ইস্যুতে বিশ্বমঞ্চে ভারতকে অপদস্থ করতে গিয়ে কোণঠাসা চীন, বেজিংয়ের বিরোধিতায় একাধিক দেশ। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন বহু চেষ্টা করে কাশ্মীর ইস্যু উত্থাপন করতে চেয়েছিল, তবে শেষ পর্যায়ে গিয়ে সেই উদ্দেশ্যে সফল হতে পারেনি বেজিং। শেষমেশ ভারতের পাশে এসে দাঁড়ায় একাধিক দেশ, ফলে বিফলে যায় চীনের সমস্ত গেম প্ল্যান। এরপরই আক্রমণ শানায় ভারত। 5 আগস্টই নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুকে তুলে ধরার প্রস্তাব জানায় পাকিস্তান। সেই সময় নিরাপত্তা পরিষদে পাকিস্তানের গভীর বন্ধু চীনও এগিয়ে আসে। ইমরানদের সমর্থনে নামে বেজিং পক্ষ বিষয়টি খানিকটা ম্যাচ ফিক্সিংয়ের গণনায় তারিখ মিলিয়ে ফিক্স করার চেষ্টা করেছিল পাক চীন, তবে পরিষদের বাকি সদস্যরা ভারতের সমর্থনে আসায় পিছিয়ে যেতে হয় পাক চীন পক্ষকে। জবাবে ভারত বলেছে, এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার চীন ভারতের আভ্যন্তরীণ বিষয়কে তুলে ধরতে চেয়েছে বিশ্বের দরবারে। আমরা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে চীনের এই নাক গলানোকে সরাসরি নস্যাৎ করছি, আর পাশাপাশি আর্জি জানাচ্ছি যে চীন যেন এমন ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকে। নিরাপত্তা পরিষদের যে বৈঠকে আলোচনা প্রসঙ্গ হিসাবে উঠেছিল কাশ্মীরের 370 ধারার বিলুপ, সেই বৈঠকের অন্যতম অংশ ছিল রাশিয়া। চীনের আপাত সহযোগী তথা আমেরিকার বিরোধিতার সঙ্গী হিসাবে পরিচিত রাশিয়াও এদিন ভারতের সমর্থনে এসে কাশ্মীর ইস্যু নিয়ে মত দেয়। রাশিয়া, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, ফ্রান্স একযোগে জানিয়ে দিয়েছে কাশ্মীর দ্বিপাক্ষিক আলোচনার বিষয়। রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতের কার্যত নৈতিক জয় ঘটে গিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের দূত টি.এস. তিরুমূর্তি জানান, প্রায় সমস্ত দেশই এদিন ভারতের পক্ষে ছিল, যেখানে সমবেতভাবে বলা হয়েছে জম্মু ও কাশ্মীর মূলত দ্বিপাক্ষিক বিষয়, এটা নিয়ে পরিষদের নজর কাড়ার মানে হয় না। অপরদিকে রাম মন্দির নির্মাণ কাজ শুরুর আগেই 41 কোটি টাকা অনুদান পেল ট্রাস্ট। রাম মন্দির নির্মাণের কাজ শুরু হওয়ার আগেই এখনো পর্যন্ত 41 কোটি টাকা অনুদান পেল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো ও শিলান্যাস হয়েছে। ভূমি পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন ভাগবত, বাবা রামদেব সহ অন্য ধর্মীয় নেতারা। তারাও অনেকে অনুদান দেন। যদিও ওই 41 কোটির মধ্যে গতকালের অনুদানের অর্থ যোগ নেই। ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেবগিরি বলেন, মঙ্গলবার পর্যন্ত ট্রাস্টের কাছে 30 কোটি অনুদান জমা পড়ে। মুরারিবাবু 11 কোটি টাকা অনুদান দিয়েছিলেন। সব মিলিয়ে 41 কোটি টাকা দাঁড়িয়েছে। তবে এই পরিমাণে বুধবার প্রদত্ত অনুদান অন্তর্ভুক্ত নয়। তার আরও দাবি, করোনা মহামারীকালেও সাধারণ মানুষ রাম মন্দিরের জন্য অনুদান দিচ্ছেন। সূত্রের খবর, 25 মার্চ প্রথম লকডাউন জারি হওয়ার পরে ট্রাস্টের 2টি পৃথক সরকারি অ্যাকাউন্টে মোট 4 কোটি 60 লক্ষ টাকা অনুদান পাওয়া গিয়েছিল। রামনবমীর দিন অনলাইন ব্যবস্থা চালু করার পর অনলাইনেও অনুদান এসেছে। সূত্রের আরও খবর, অন্তত 5,000 জন অনলাইনে অনুদান দিয়েছেন। সব থেকে কম 11 টাকা অনুদান পড়েছে। বড় টাকা চেক বা ই ব্যাংকিংয়ের মাধ্যমে এসেছে। জানা যাচ্ছে বিদেশ থেকে অনেকে অনুদান দিতে চাইছেন। তারা এ নিয়ে ট্রাস্টের সঙ্গে যোগাযোগও করেছেন। যদিও সরকারি নিয়মে বিদেশ থেকে অনুদান নেওয়া যাবে না। সরকারি অনুমোদন পেলেই বিদেশ থেকে অনুদান নেওয়া শুরু হবে। জানা যাচ্ছে 5 থেকে 7 কোটি টাকা অনুদান আসতে পারে বিদেশ থেকে। অপরদিকে বিএসপির 6 বিধায়ককে নিয়ে হাইকোর্টের রায়ে স্বস্তিতে অশোক গেহলট। গত বছর সেপ্টেম্বর মাসে রাজস্থানে বহুজন সমাজ পার্টির 6 বিধায়ক যোগ দিয়েছিলেন কংগ্রেসে। তাদের কংগ্রেসে যোগদান অবৈধ বলে হাইকোর্টে গিয়েছিল বিজেপি। বিএসপিও আলাদা করে আদালতের দ্বারস্থ হয়েছিল। হাইকোর্ট বৃহস্পতিবার রায় দিয়েছে, এখনই বিএসপি বিধায়কদের কংগ্রেসে যোগদানের বিষয়টি ফ্রিজ করা হচ্ছে না। একটি সিঙ্গল বেঞ্চ এ সম্পর্কে সিদ্ধান্ত নেবে। যদি হাইকোর্ট বিএসপি বিধায়কদের কংগ্রেসে যোগদান অবৈধ ঘোষণা করত, তাহলে বিপাকে পড়তেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা তার পক্ষে সম্ভব হতো না। বিএসপি বিধায়কদের নিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রায় দেবে সম্ভবত 11 আগস্ট। জুলাই মাসের শুরুতে তার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেন তৎকালীন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট। তার সঙ্গে আছেন আরও 18 জন বিধায়ক। 200 সদস্য বিশিষ্ট রাজস্থান বিধানসভায় গরিষ্ঠতা পেতে গেলে 101 জনের সমর্থন চাই। অশোক গেহলটের দাবি, তার পক্ষে আছেন 102 জন বিধায়ক।
রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশীর কৌশলী জানিয়েছেন 11 আগস্ট হাইকোর্ট যাই রায় দিক 14 আগস্টের আগে তার বিরুদ্ধে আবেদন জানানোর পথ খোলা থাকবে। বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে 14 আগস্ট, সেখানে আস্থা ভোট নেওয়া হবে। বিএসপির 6 বিধায়ককে বাদ দিলে কংগ্রেসের আসন সংখ্যা নেমে আসছে 96-তে। অন্যদিকে রাজ্যে বিজেপির আছেন 72 জন বিধায়ক, বিদ্রোহী 19 জন বিধায়ক ও আরও 3 নির্দলকে ধরলে বিরোধীদের শক্তি দাঁড়াচ্ছে 97। বিএসপি নেত্রী মায়াবতী রাজস্থানে তার দলের 6 বিধায়কদের উদ্দেশ্যে হুইপ জারি করেছেন, তারা যেন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে ভোট দেন। তিনি বললেন, বিধায়ক চুরি করার জন্য অশোক গেহলটকে এবার শিক্ষা দেব। কিন্তু কংগ্রেসে যোগ দেওয়ার পরে ওই 6 বিধায়ক মায়াবতীর হুইপ মানতে বাধ্য কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। মায়াবতী বলেন, বিএসপির আগেই কোর্টে যেতে পারত, কিন্তু আমরা কংগ্রেস ও মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে শিক্ষা দেওয়ার জন্য একটা সুযোগের অপেক্ষা করেছিলাম। এখন আমরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমরা দরকার হলে সুপ্রিম কোর্টে যাব। বিএসপি আদালতে যে আবেদন করেছে তাতে অনেকেরই ধারণা যে কংগ্রেস সরকারকে ফেলতে তারা বিজেপির সঙ্গে সহযোগিতা করবে। কংগ্রেস অভিযোগ করেছে বিজেপির নির্দেশেই চলছেন মায়াবতী। দলিত নেত্রী সেই অভিযোগের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, কংগ্রেস হাইকমান্ড কি দেখতে পাচ্ছে না রাজস্থানে কে চোরের মতো আচরণ করেছে? তারা কি গেহলটের কাজকর্ম সম্পর্কে জানে না? তারা খুব সহজেই বিএসপির দিকে অভিযোগের আঙ্গুল তুলতে পারে। তারা নিজেদের দোষ ডাকতে চাইছে। তারা বলছে আমরা নাকি বিজেপির হাতের পুতুল। অপরদিকে পাকিস্তান চলে যান ওয়েসিকে তুপ শিয়া ওয়াকফ বোর্ড প্রধান ওয়াসিম রিজভির। রাম মন্দির নির্মাণ নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে এসেছেন এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসি। তার অভিযোগ, অযোধ্যায় ভূমি পুজো করে নাকি ধর্মনিরপেক্ষতা জলাঞ্জলি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সেই বয়ান নিয়ে সমালোচনায় সরব হয়েছে গেরুয়া শিবির। এবার সেই সুরে সুর মিলিয়ে ওয়েসিকে তুলোধুনো করেছেন শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। বৃহস্পতিবার এআইএমআইএম সুপ্রিমোর বিরুদ্ধে বেনজিরভাবে সরব হয়ে রিজভি বলেন, আপনি পাকিস্তান চলে যান আর দয়া করে ভারতীয় মুসলমানদের শান্তিতে থাকতে দিন। অযোধ্যায় রাম মন্দিরের পক্ষে জোরালো সওয়াল করে রিজভি জানান, দীর্ঘদিন ধরে হিন্দুরা রাম মন্দির নির্মাণের দাবি জানিয়ে আসছেন। এই দাবি যুক্তিসঙ্গত। সুপ্রিম কোর্টের নির্দেশেই সংবিধান মেনে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে, তাই এই বিষয়টিকে হাতিয়ার করে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়া থেকে বিরত থাকুন ওয়াইসি। এদিন প্রবল কটাক্ষ করে শিয়া ওয়াকফ বোর্ড প্রধান বলেন, তালিবান নেতা মুল্লা ওমর ও আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন মারা গিয়েছে, তাই পাকিস্তান ও আফগানিস্তানে আপনার প্রয়োজন রয়েছে। সেখানে চলে যান ও ভারতীয় মুসলিমদের শান্তিতে থাকতে দিন। রাম মন্দির নির্মাণের পক্ষে বরাবর সওয়াল করে এসেছে শিয়া ওয়াকফ বোর্ড। এর ফলে সুন্নি ওয়াকফ বোর্ড ও মুসলিম পার্সোনেল ল বোর্ডের সঙ্গে তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন রিজভি। এবারও ওয়েসির বিরুদ্ধে তুপ দেখে সাম্প্রদায়িক শান্তি বজায় রাখার পক্ষেই আওয়াজ তুলেছেন তিনি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ের পরও অযোধ্যার রাম মন্দির নির্মাণ মেনে নিতে পারছেন না এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসি। তার সাফ কথা, অযোধ্যায় বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে আর বাবরি মসজিদই থাকবে। বুধবার ভূমি পুজোর পর এআইএমআইএম সুপ্রিমো বলেন, প্রধানমন্ত্রী অযোধ্যায় মন্দিরের ভূমি পুজো করার সাথে সাথেই হিন্দুত্বের কাছে ধর্ম নিরপেক্ষতার পরাজয় হয়েছে। অপরদিকে বিভৎসতার 75 বছর হিরোশিমা দিবসে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার ডাক রাষ্ট্রপুঞ্জ প্রদানের। মানব সভ্যতার ইতিহাসে যে কটি অভিশপ্ত দিন রয়েছে তার মধ্যে অন্যতম 6 আগস্ট। আজ থেকে 75 বছর আগে 1945 সালের এই দিনেই জাপানের হিরোশিমা শহরে পরমাণু বোমা ফেলেছিল মার্কিন যুদ্ধবিমান। গতকাল হিরোশিমা দিবসে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আওয়াজ তুললেন রাষ্ট্রপুঞ্জ প্রধান অ্যান্তনিও গুতেরেস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন ক্ষতবিক্ষত দুনিয়া। 1945-এর 6 আগস্ট ঠিক সকাল 8:15 তখনও ভালো করে ঘুম ভাঙেনি সূর্যোদয়ের দেশের। এনোলা গে নামক B-29 মার্কিন যুদ্ধবিমান উড়ে এসেছিল হিরোশিমার আকাশে। সেখান থেকেই ফেলা হয়েছিল পরমাণু বোমা। তার পোশাকি নাম ছিল লিটল বয়। 1,40,000 মানুষ প্রাণ হারিয়েছিল ওই পরমাণু বোমা বিস্ফোরণে। হাজারে হাজারে মানুষ পঙ্গু হয়ে গিয়েছিলেন জাপান জুড়ে। বছরের পর বছর ধরে জন্ম নেওয়া শিশুদের শরীরে থাকত সেদিনের ছাপ। ঠিক এর দুদিন পরে 9 আগস্ট নাগাসাকি শহরে আরও একটি পরমাণু বোমা ফেলেছিল মার্কিন যুদ্ধবিমান। তার পোশাকি নাম ছিল ফ্যাটম্যান। এরপরই দ্বিতীয় মহাযুদ্ধে আত্মসমর্পণ করে জাপান। প্রতি বছরই এই দিনে হিরোশিমা শহরে পরমাণু বোমা বিস্ফোরণে নিহতদের শ্রদ্ধা জানিয়ে শান্তির প্রার্থনা অনুষ্ঠিত হয়। তাতে যোগ দেন হাজার হাজার মানুষ। কিন্তু এদিন নির্দিষ্ট সংখ্যক মানুষের অনুমতি ছিল স্মরণানুষ্ঠানে যোগ দেওয়ার। কারণ কোভিড সংক্রমণ মাথাচড়া দিয়েছে জাপানে, তাই সামাজিক দূরত্বের বিধি মেনে সেই অনুষ্ঠান হয়। ঠিক সকাল 8:15 বেজে ওঠে শান্তির ঘণ্টা।
রাষ্ট্রপুঞ্জ প্রধান লিখেছেন, আমরা যারা এখনও টিকে আছি তাদের সবাইকে মিলেই পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার ডাক আরও জোরালো করতে হবে। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন প্রধান বান কি মুন স্মরণানুষ্ঠানের অভিজ্ঞতার কথা স্মরণ করে টুইট করেন, তিনি প্রথম রাষ্ট্রপুঞ্জ প্রধান যিনি 6 আগস্টের অনুষ্ঠানে হিরোশিমায় উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স ও বিশ্বশান্তির পক্ষে সওয়াল করে দাবি তুলেছে, বিভৎসতার থেকে শিক্ষা নিয়েই পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে প্রতিটি দেশের